বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্রুত উচ্চতা অধ্যায়ের সৃজনশীল পর্বের পর্ব ৩ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। পর্ব ৩-এ আমি একটা সৃজনশীল সমাধান করাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। তোমরা মনোযোগের সাথে এটা প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ পরীক্ষায় আসার মতো সৃজনশীল এটা। এটা পরীক্ষাতে বিগত বছরে এসেছিল, আবারও আসতে পারে। তোমরা মনোযোগের সাথে সৃজনশীলটা বোঝো। সৃজনশীল হচ্ছে বিশাল বড় উদ্দীপক, কিন্তু অ্যান্সার খুবই ছোট হবে। উদ্দীপকটা বিশাল বড় দেখে ভয় পাও না, কিন্তু এর প্রশ্নের অ্যান্সার খুবই ছোট হবে। দেখো, তোমরা খুব সহজেই বুঝতে পারবা যদি আমার আগের ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে থাকো। তাহলে দেখো, আমরা প্রশ্নটা সমাধান করি। এখানে আমি দাঁড়াও তোমাদের উদ্দীপকটা একটু পড়ে শোনাই। উদ্দীপকটা কেমন বলছে? বিশাল বড় উদ্দীপক। দেখো, উদ্দীপক দেখে ভয় পাও না। উদ্দীপক বড় হলেও অ্যান্সার খুবই ছোট, দেখবে তোমরা পারবা। উদ্দীপক বলছে এখানে, একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত ১৫০ মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ ৩০ ডিগ্রি। মানে কেমন বিষয়টা? মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে একটা নদী, নদীর ওই পাশে মনে করো ওই পারে একটা গাছ আছে। তাহলে ওই গাছের কিন্তু একটা শীর্ষবিন্দু আছে। এই গাছের শীর্ষবিন্দু থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে গাছের শীর্ষবিন্দুর অবনতি কোণ দেওয়া আছে ৩০ ডিগ্রি। একটু খেয়াল করবা, আমি এখানে নদীর এক পারে দাঁড়িয়ে আছি, ঠিক সোজাসুজি নদীর অপর তীরে একটি গাছ আছে। সেই গাছের শীর্ষবিন্দু এবং আমার এই জায়গাতে, তো এই গাছের শীর্ষবিন্দুর অবনতি কোণ এখানে উৎপন্ন করবে কত ডিগ্রি? ৩০ ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? তারপর বললো, এই বন্ধু হয়ে গেল। তারপর বললো, লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। তারপর এখানে কি বললো? এই যে আমি যে লোক দাঁড়িয়েছিলাম, আমি ওই গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলাম, কিন্তু নদীর স্রোতের কারণে আমার যাওয়ার কথা ছিল গাছটির গোড়ায়, কিন্তু নদীর স্রোতের কারণে আস্তে আস্তে সরে যেতে যেতে গাছের গোড়া থেকে ১০ মিটার দূরে সরে গিয়েছি। বুঝতে পারছো উদ্দীপকটা? আরেকবার উদ্দীপকটা দেখো, ভালো করে গুছিয়ে বলি। মনে করো নদী একটা, আমার সামনে একটা নদী আছে, নদীর এক পারে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমি দাঁড়িয়ে আছি, ঠিক সোজাসুজি নদীর অপর তীরে একটি গাছ আছে। গাছটার উচ্চতা দেওয়া আছে ১৫০ মিটার। ওই গাছটির ওই গাছটির শীর্ষবিন্দু থেকে আমার এখানে উন্নতি কোণ দেওয়া আছে ৩০ ডিগ্রি। এখন কোনো কারণে আমি গাছটির গোড়ায় যেতে যাচ্ছি, তাহলে গাছটির গোড়ায় নৌকা যোগে যাচ্ছি, কিন্তু নদীর স্রোতের কারণে আস্তে 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 সরে যেতে যেতে আমি গাছটির গোড়া থেকে ১০ মিটার দূরে সরে নদীর ওই পারে গিয়ে পৌঁছেছি। এটা হচ্ছে আমার উদ্দীপক। এখন দেখো, বাস্তবে যদি আমরা একটু চিত্রের দিকে নিয়ে আসি, তাহলে কেমন হবে? এখানে একটু খেয়াল করবা। মনে করো এটা সে নদী আমাদের, এটা সে নদীর এক পারে, এটা নদীর এক পা, নদীর হচ্ছে অপরপাড়টা এই পাশে আছে, নদীর অপরপাড়টা এই পাশে আছে। তাহলে এই পারে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক সোজাসুজি অপর তীরে। ঠিক সোজাসুজি কি? ঠিক সোজাসুজি অপর তীরে এখানে একটা কি আছে? গাছ আছে। গাছটা নিশ্চয়ই এইভাবে নদীতে পারে থাকবে, কিন্তু এখানে যেহেতু এভাবে আঁকা সম্ভব নয়, চিত্র সমতলে চিত্র, এখানে আঁকা কিন্তু এভাবে সম্ভব নয়। তাহলে আমরা ধরে নিচ্ছি গাছটা তোমার এইভাবে এখানে আছে। তাহলে আমরা গাছটা, এই বিসি হচ্ছে গাছ, বিসিটা হচ্ছে আমরা এখানে কি গাছ। বুঝতে পারছো? বিসিটা হচ্ছে আমাদের এখানে গাছ, আর নদীর এপার হচ্ছে এ বিন্দু, এখান থেকে নদীর সোজাসুজি অপর তীরে বিসি গাছটা দাঁড়িয়ে আছে। এখন এই গাছটার হাইট দেওয়া আছে ১৫০ মিটার। গাছটার হাইট দেওয়া আছে কত? ১৫০ মিটার। এই গাছটার উচ্চতা। গাছের শীর্ষবিন্দু থেকে, এই গাছটার শীর্ষবিন্দু থেকে, এই গাছটার শীর্ষবিন্দু থেকে এই আমার এখানে কোণটা উৎপন্ন করছে ৩০ ডিগ্রি উন্নতি কোণ। আর ওই ব্যক্তির ওখানে ওই গাছটার শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? ৩০ ডিগ্রি। এখন কোনো কারণে ওই ব্যক্তি নৌকা দিয়ে এই গাছের গোড়ায় যেতে চাচ্ছে, কিন্তু নদীর স্রোতের কারণে গোড়া থেকে সে আস্তে আস্তে যাচ্ছে, পুনः যাচ্ছে 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 যাচ্ছে, কিন্তু নদীর স্রোতের কারণে এখান থেকে আস্তে আস্তে কি দূরে সরে যাচ্ছে। দূরে সরে যেতে যেতে গাছের গোড়া থেকে ১০ মিটার দূরে সরে গেছে। ১০ মিটার দূরে সরে গেছে। তাহলে এখানে এখন একটু দেখো তোমরা, আসলে তাহলে লোকটি যাত্রাস্থান কিন্তু এখানে ছিল, গন্তব্য স্থান কোথায়? এখানে। যাত্রাস্থান ছিল কোথায়? সে এখান থেকে যাচ্ছিল, যাত্রা স্থান, এটা কি তার যাত্রা স্থান। আর ডি বিন্দুটা তার কি? গন্তব্যস্থান। ডি বিন্দুটা তার গন্তব্যস্থল, গন্তব্য গন্তব্যস্থল, গন্তব্যস্থল। বুঝতে পারলাম আমরা? এই বিন্দুটা কি তার যাত্রা স্থান,
আর ডি বিন্দু দ্বারা গন্তব্যস্থল। তাহলে যে যাত্রাস্থান থেকে সে কিন্তু আসলে যাওয়ার কথা ছিল কোথায়, গাছটার গোড়ায়, কিন্তু নদীর কারণে, নদীর স্রোতের কারণে সে আস্তে আস্তে সরে যেতে যেতে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে সরে গেছে। তাহলে এখন তাহলে তার এখানে তো আমরা কি দিতে পারি, এই জায়গাটা তাহলে কি, এটা তার যাত্রাস্থান আর গন্তব্যের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা কি তার, তাহলে তো এখানে কি, যে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, তাহলে তার যাত্রাস্থান আর হচ্ছে গন্তব্যস্থানের দূরত্ব হলে কোনটা, এই যে এ আর হচ্ছে ডিটা, এখানে তার হচ্ছে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, যাত্রাস্থান থেকে তার গন্তব্যস্থানের দূরত্ব। এটা এটা হলো আমাদের উদ্দীপক, পরে আমরা এটা পেলাম। নদী ছিল একটা, নদী এক পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে ঠিক দেখলো যে সোজাসুজি অপর তীরে একটি গাছ আছে 150 মিটার। গাছের শীর্ষের উন্নতি কোণ ওই ব্যক্তির কাছে কি 30 ডিগ্রি। কারণ ওই ব্যক্তি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু নদীর স্রোতের কারণে আস্তে আস্তে সরে যেতে 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 গাছের গোড়া থেকে 10 মিটার দূরে সরে গেছে। তাহলে ক নম্বর প্রশ্ন দেখো আমাদের অলরেডি হয়ে গেছে, কিভাবে হইলো। ক নম্বর বলছি কি দেখো, ক নম্বর বলছে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। জাস্ট এই বর্ণনাটা আমরা কি করলাম, একটা চিত্রের মাধ্যমে দেখালাম। এটা হলো আমাদের ক নম্বর অ্যান্সার শেষ। এটা এখানে কিন্তু বর্ণনা চাইনি, খালি চাইছে কি উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে আমাদের শেষ ক নম্বর। এখন যদি আমরা খ নম্বর প্রশ্নের অ্যান্সার করতে চাই, খ নম্বর প্রশ্নের অ্যান্সার করতে চাই, খ নম্বর বলছে কি নদীর বিস্তার কত। কি বলছে, জাস্ট নদীর বিস্তার। নদীর বিস্তার বলতে কি বোঝায়, আমরা আগের ভিডিও বলেছি, নদীর বিস্তার বলতে বোঝাচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ। তাহলে প্রস্থ হচ্ছে কি, তো তার দেখো তো নদীর এপার আর এপার দুই পারের মধ্যবর্তী যেটা লম্ব দূরত্ব সেটা কিন্তু নদীর প্রস্থ। দুই পারের মধ্যবর্তী যেটা কি হবে, লম্ব দূরত্ব হবে, সেটাই কি নদীর প্রস্থ। তাহলে এখানে এ থেকে বি দূরত্ব বের করতে বলছে খ নম্বরের। তাহলে প্রশ্ন কি, খ নম্বর বের করতে বলছে নদীর কি বিস্তার, নদীর কি বিস্তার। তাহলে তুমি লিখবে কি, ক হতে পাই, কি লিখবা, লিখবা তুমি হচ্ছে ক হতে পাই। ক হতে কি পাই, ক হতে পাই আমরা কি ত্রিভুজ, এটা এ সিবি ত্রিভুজে কি লিখবো আমরা, এ এ সিবি ত্রিভুজ, এ এ সিবি ত্রিভুজে কি লিখবো আমরা, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে। কি লিখবো আমরা, এখানে এই লাইনটাতে লিখে ফেলবো ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে। লেখার পর কি লিখবো আমরা, দেখো এখানে বিস্তার চাইছে, নদীর বিস্তার, তার মানে কি এবি বার করতে বলছি, কাজটা কি বিসি। তাহলে হচ্ছে এখানে কি ভূমি, এরা এটা কি লম্ব, লম্ব দেওয়া আছে, ভূমি বার করতে বলছে। লম্ব আর ভূমির আমরা ত্রিকোণমিতিক অনুপাত কি জানি, ট্যান থিটা। কি জানি আমরা, ট্যান থিটা। তাহলে আমরা লিখবো এসিবি ত্রিভুজে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে লিখবো হচ্ছে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। লিখে হলো কি লম্ব ভাগ ভূমি। এটা হলো আমাদের কি প্রশ্ন অ্যান্সার। তাহলে এখন দেখো বা তারপরে কি করবো আমরা, এখানে ট্যান ট্যান থিটার মান কত, থিটার মান খুব সিম্পল 30 ডিগ্রি। লম্ব কত এখানে, লম্ব এখানে হচ্ছে বিসি আর ভূমি কত এখানে এবি। তাহলে আমরা পরের লাইনটা লিখবো কি, যে ট্যান 30-এর মান কত, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3। আর সমান থাকলো কি এখানে বিসির মান কি দেওয়া আছে, দেওয়া আছে কত মিটার, 150 মিটার। আর ভাগ কি হলো এখানে আমাদের এবি। তাহলে আমরা যদি এখন আর গুণ করে দেই, তাহলে এবি এর 1 গুণ করে কি হবে, আমাদের হবে এবি আর 150√3 নিলে 150√3। এটাই হলো আমাদের, অর্থাৎ আমরা বলবো নদীর বিস্তার, অথবা আমরা কি বলবো, নদীর বিস্তার, নদীর বিস্তার কত 150√3 এত মিটার। এই হলো আমাদের নদীর বিস্তার, খুব সিম্পল। দেখো আসলে সৃজনশীল, এই অধ্যায়ের সৃজনশীল গুলো এত সোজা, এত সোজা, এতই সোজা, তোমরা যদি শুধু বেসিক ক্লাস গুলো ভালো করে করে থাকো। আমার একটা প্রথম ভিডিওটা ছিল একটা এই অধ্যায়ের বেসিক ক্লাসের উপরে। যদি এই ক্লাসটা তোমরা ভালো করে থাকো, ভালো করে আয়ত্ত করে থাকো, তাহলে তোমাদের কাছে এই সৃজনশীল কিছুই মনে হবে না, এটা খুবই ইজি মনে হবে। কিন্তু ওই 1 নম্বর ক্লাসটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে, ওটা বারবার তোমার রিপিট করে দেখতে হবে এবং খাতায় নোট করতে হবে। তাহলে এখানে এখন দেখো, তাহলে আমাদের কি নাম্বার হয়ে গেল, ক নম্বর হয়ে গেল, আর এখানে কি খ নম্বর হয়ে গেল। এখন আমরা কি লিখবো, কি করবো, গ নম্বরটা করে ফেলবো। গ নম্বরটা কি বলছে, খুবই সিম্পল, একটু দেখো, লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব। যাত্রা স্থান কোথায় ছিল, এই বিন্দুতে। যাত্রা স্থান কোথায় ছিল, এই বিন্দুতে। তাহলে যাত্রা স্থান যদি এই বিন্দুতে হয়, গন্তব্য স্থান কোথায়, গন্তব্য স্থান ডি বিন্দু, গন্তব্য স্থান কোথায় ডি বিন্দুতে। তাহলে যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব, তাহলে এ ডিভাইড করতে বলছে। তাহলে একটু খেয়াল করো, এই পাশেরটাও সমকোণী ত্রিভুজ আর এই পাশটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে একটু আগে দেখো আমরা খ হতে পাই, খ হতে কি পেলাম, নদীর বিস্তার কত 150√3। তাহলে নদীর বিস্তার এটা কত 150 আর হচ্ছে কত √3, 150√3, 150√3 আর এই বাহুটার মান দেওয়া আছে কত 10। তাহলে একটু খেয়াল করবে, বাইর করতে হবে কি আমাদের এডি।
তা এখানে কিন্তু কোনো সূক্ষ্মকোণের মান দেওয়া নাই। সূক্ষ্মকোণের মান দেওয়া থাকলে তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করার চেষ্টা করতাম, কিন্তু এখানে কোনো এই পাশে সূক্ষ্মকোণ নাই, এই পাশে সূক্ষ্মকোণ নাই। তাহলে এখানে আমরা অন্যভাবে একটু ভাবতে হবে, সেটা হচ্ছে কি, আমরা জানি সমকোণী ত্রিভুজের যদি দুটো বাহুর মান দেওয়া থাকে, অপর একটি বাহুর মান বের করতে বলে, তখন আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলেই হয়ে যায়। এই কথাগুলো আমি ভিডিও 1 নম্বরে বলছি, ওখানে তোমার ভিডিওটা ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয় আর কখন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়। এটা 1 নম্বর প্রথম ভিডিওতে বিস্তারিত আলোচনা হয়েছে। তাহলে এখন দেখো এখানে কি দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের দুটো বাহুর মান দেওয়া আছে, আরেকটা বাহু বের করতে বলছে, তাহলে তোমরা কি করবা, পিথাগোরাস। তাহলে কি করবা, পিথাগোরাস। খুব সিম্পল, একবারে শেষ। দেখো তাহলে এখন তুমি লিখবা, গ নম্বর। লিখবে কি হচ্ছে গ নম্বর। গ নম্বরে লিখবা তুমি এখন যে এই এ বি ডি ত্রিভুজে, এ বি ডি ত্রিভুজে কি কি দেওয়া আছে লিখবা। লিখলে কি যে ভূমি লিখলে কি বিডি সমান হচ্ছে 10 মিটার। তারপর লিখলা লম্ব এবি সমান কত লিখলা 150 √3। আর অতিভুজ এডি সমান 8। একটু খেয়াল করবা, এই লম্ব আর ভূমি না, যখন সূক্ষ্মকোণের মানটা দেওয়া থাকবে না, তখন তুমি ইচ্ছে মতো একটা লম্ব ধরতে পারবা, ইচ্ছে মতো একটা ভূমি ধরতে পারবা। যখন সূক্ষ্মকোণের মানটা দেওয়া থাকবে না, তখন ইচ্ছে মতো একটা লম্ব ধরতে পারবা, ইচ্ছে মতো একটা ভূমি ধরতে পারবা। তাহলে তুমি এই যে ভূমিটা বিডি ধরছি না আমরা, এটা লম্ব বিডি ধরা যেত, আর এখানে আমরা এবিটা লম্ব ধরছি না, এবিটাকে আমরা এখানে ভূমি ধরতে পারতাম। তাহলে এখন খুব সিম্পলি দেখো, ভূমি আর লম্ব দেওয়া আছে, অতিভুজ বের করতে বলছে, তাহলে তুমি লিখবে কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ইনশাআল্লাহ এই পিথাগোরাসের উপপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা আমি অন্য একটা ভিডিওতে করব। পিথাগোরাসের উপপাদ্যটা 4 থেকে 5টা পদ্ধতিতে প্রমাণ করা যায়। ইনশাআল্লাহ তোমাদের ওই প্রত্যেকটা পদ্ধতিতেই আমি এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে দেব অন্য কোনো ভিডিওতে। তাহলে এখন দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি হচ্ছে, আপাতত এটা মুখস্থ লিখবো আমরা, যেহেতু আমরা এখনো এটা প্রমাণ করিনি। প্রমাণটা হচ্ছে কি, পিথাগোরাসের উপপাদ্যটা কেমন, এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এটা 4 থেকে 5টা পদ্ধতিতে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ, অন্য কোনো এক ভিডিওতে করব। তাহলে দেখো অতিভুজ হচ্ছে কি এডি, স্কয়ার সমান লম্ব কি ধরছি আমরা এখানে এবি স্কয়ার প্লাস ভূমি কি ধরছি আমরা এখানে বিডি স্কয়ার। তাহলে সুন্দর করে মানগুলো বসে দিলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে দেখো এডির মান কত দেওয়া আছে, এডির মান দেওয়া আছে 10। তাহলে তুমি কি লিখবা 10 স্কয়ার, আর এখানে এবির মান কত লিখবা, সরি অতিভুজ তো এডি মান দেওয়া নাই, তো এখানে। তাহলে এখানে দাঁড়াও দেখবো কি আমরা এডি স্কয়ার, আর এখানে দেওয়া আছে কার মান, এবির মান কত 150 তার উপর স্কয়ার প্লাস কত হলো বিডির মান কত দেওয়া আছে 10 তার উপর হচ্ছে স্কয়ার। তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা সুন্দর করে, ইনশাআল্লাহ পারবা। তাহলে 150 দিলে হয় 225 00 আর গুণ কত এখানে 3, তার সাথে থাকলে কত 10 10 100। এটা ক্যালকুলেশন করে দিবা, ইনশাআল্লাহ এডির মানটা এখান থেকে বের হবে। তাহলে আমাদের এই সিউনিটা শেষ হয়ে গেল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কিভাবে আমরা এই সিউনিটা করলাম। আশা করি তোমরা এই সিউনিটা সুন্দর করে বুঝতে পেরেছো, এবং পরবর্তী সৃজনশীল পর্ব দেখার জন্য অপেক্ষা করো। আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর অন্যদের শেখার জন্য সুযোগ করে দাও। আসসালামু আলাইকুম।